আর দুটো তিনটে চামচিকে একটু সন্দেহ হয় আর কিসমিস করে। এখন যদি ঘুরিয়ে জিজ্ঞেস করা যায়, যে ভদ্রলোকরা এই মশলাটা বড্ড দাদা হুজুর মেনে চলছেন, আবার ওসিয়াতনামার টাকা চেয়ে নেওয়াটা চামচিকে আবার দেখতে পায় না, তখন বেলা উঠে যায়। তো প্রতিবর্তী যে 16 নম্বরে যায় ততক্ষণ বেলা উঠে যায়, চামচিকে আবার ওই ওসিয়াতনামাটা দেখতে পায় না, বেলা উঠে গেলেও আবার বাইরে বের হয় না। তো এখন এই চামচিকে কটা যাদের সঙ্গে বিয়ে করেছে তারা কি স্কুলে পড়িয়ে চড়েছে? কথা বুঝতে পারেননি? চামচিকে কটা যারা লাপাচ্ছে ওদের বউ কটা কি স্কুলে পড়িয়ে চড়েছে? কিরম মনে হয়? হতেই পারে হয়তো ইট ভাটার রেজা ধরে এনেছে, স্কুল টিস্কুলে যায়নি। একবার খোঁজ নেবেন, যদি বলে হ্যাঁ পড়েছে, তাহলে কার কাছে পড়েছে? নিমাই ঘোষ না অবিনাশ চ্যাটার্জি? হাই স্কুলে পড়লি তো নিমাই ঘোষ আছে, অবিনাশ চ্যাটার্জিও আছে। মোল্লা মুন্সি দিয়ে বোরকা মুড়ি দিয়ে হিজাবের মতো ঢেকে রেখে পড়ানোটা যদি তোমার কাছে এত কঠিন, জাহান্নামী হারাম হয়, তাহলে তোমার গিন্নি যার কাছে পড়িয়ে চলেছে তো অবিনাশ চ্যাটার্জি। খুব কি ভুল হচ্ছে আমার বলা? মোতার সঙ্গে আমারই খাদির কাঁটাটু দিয়ে দিল, যখন বড্ড কিচমিচ করে একবার চেপে দেবেন আর চুপ করবেন। বিরাট ভাবে একটা প্রশ্ন উঠেছে, মেয়েদের এইভাবে জমাত করে পড়ানো ঠিক না। আমি আজ কদিন ধরে দেখছি আর চুপচাপই আছি, খুব জোর ঝড় উঠেছে। মেয়েদের দিয়ে মেয়েদেরকে পড়াতে গেলে প্রথম মেয়ে তো তৈরি করতে হবে নাকি? যে পরিস্থিতি নিয়ে জামিয়া তৈরি, যে পরিস্থিতি নিয়ে খাদিজা তৈরি, যে পরিস্থিতি নিয়ে ফাতেমা তৈরি, জীবননেসা তৈরি, জীবনতলা তৈরি, এতগুলো ছেলে মেয়েদের মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতাল জামাত যদি দায়িত্ব নিয়ে আপনাদের কাছ থেকে টাকা ভিক্ষে করে যদি পরিচালনা করতে না পারতাম, বা আল্লাহ যদি এই কাজ আমাদের দ্বারাতে করিয়ে না নিতেন, তাহলে আপনাদের এই মেয়ে বাচ্চা, এতটা বাচ্চা পড়তো কোথায়? একবারও কি বিবেকে জিজ্ঞেস করেছেন? মেয়েদের যদি পুরুষ মাস্টারদের পড়ানো, যদি আমি এখনো বলছি দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ অত্যন্ত উন্নত, এখানে আমাদের বিতর্কের কোনো জায়গা নেই। বিশ্বাস কেবলা বলেছেন তোমরা তোমাদের মেয়েদের গায়ের মহরম ব্যক্তিদের দিয়ে লেখাপড়া শেখাবে। গায়ের মহরম মিন্স এমন মেয়েকে দিয়ে পড়াতে হবে, এমন মানুষকে দিয়ে পড়াতে হবে যার সঙ্গে তোমার মেয়ের বিবাহ হারাম। বাপ পড়াতে পারে, তাই না? বাপ পড়াতে পারে, চাচা পড়াতে পারে, তারপরে দাদু পড়াতে পারে, নানা পড়াতে পারে, মামু পড়াতে পারে, বোনাই ভাই পড়াতে পারবে, বোনাই পারবে না। দাদুজুর বলেছেন মহরম ব্যক্তি দিয়ে মেয়েদেরকে পড়াতে হবে, তাই তো? আচ্ছা, আমরা যদি এই যে প্রতি বছর এবার খাদিজা থেকে করা পারে 66, এই 5 বছর খাদিজা থেকে মেয়ে ফারেক হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের মহিলা মাদ্রাসাতে টিচার ফুলফিল মহিলা আমরা কমপ্লিট করতে পারি। ছোট বয়সে দেখেছি, আর আমার চেয়ে মুফতি সাহেব আরো ভালো দেখেছেন। প্রতিদিন দুপুরবেলা দুটো খেয়ে দিয়ে আব্বা একটা সাইকেল একটা প্যাকেট বাঁধিয়ে, আর আমাদের সাইকেলটা ছিল একটু বড়, 22 গাড়ি না, আমাদের 24 গাড়ি, সিটুইতে আমি পা পাতুম না, প্যাডেলে পা পেতুম না পুরো, ওই একটা প্যাকেট বাঁধিয়ে চলে গেল। তো মা আবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন? তা আব্বা বললো দক্ষিণ দাঁড়ায়। আবার একদিন কোথায় যাচ্ছে? খামার পাড়ায়। আবার একদিন যাচ্ছে মা জিজ্ঞেস কোথায়? তাহলে ঝসাই ঘাটি। একটু বড় হলাম, 2 থেকে 3, তখন বুঝতে শিখলাম আমি লম্বা। আম্মু এই আব্বার রোজ কোথায় যায়? তাহলে ওই মসজিদে মসজিদে একটু মানুষদের নামাজ কালাম শেখাতে যায়। বাইক ছিল না, 4 চাকা ছিল না, সঙ্গী সাথী বিশেষ কেউ ছিল না, ওই একাই যেতেন। আর পাশাপাশি আস্তে আস্তে কিছু লোক জমা হলো। আমার বড় মামা দরবেশ আলী, আমাদের আব্বার এক বন্ধু মৌলভী নূর আলী সাহেব, এরকম কয়েকজন দেখলাম আস্তে আস্তে আব্বার কাছে জুটে গেল। আর আবার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। আব্বার এই কাজটা আমরা দীর্ঘদিন করতে দেখেছি, যে মসজিদে মসজিদে যে সঙ্গে কেতাব থাকতো বসিরহাট হুজুরির নামাজ শিক্ষা, দাদা হুজুরির ওসিয়াতনামা, বসিরহাট হুজুরির তরিকাত দর্পণ, এই কয়েকটা বই সঙ্গে করে নিয়ে উনি মসজিদে মসজিদে মানুষদের বসে, খামারপাড়া মসজিদে জোহরের পর
তিলডাঙ্গা মসজিদে, আবার আসরের পর মগরিব পড়ে হয়তো মলিয়াপুর মসজিদে। প্রতিদিন মুসল্লিদের ডেকে ডেকে বসিয়ে বসিয়ে আব্বা একটু নামাজ কালাম শেখাতেন, যেটা সচক্ষে দেখেছি। আর এই গল্প আমার চাইতে মুফতি সাহেব আরো ভালো জানবেন, উনি আমার চেয়ে 5 বছরের বয়সে বড়, মানে আব্বাকে আরো আগে থেকে উনি লক্ষ্য করেছেন। তারপরে যখন পড়াশুনো ছেড়ে আমরা ফিরে এলাম, আব্বারও বয়স হচ্ছে, আস্তে আস্তে তারও তো গায়ের শক্তি কমছে। বলেন খোকা তোমার একটু দেখো কি করা যায়, দেশের তো এই হালো কি কর। তো মুফতি সাহেব তখন সংগঠনের সম্পাদক ছিলেন। কাটিয়াহাট, বসিরহাট, তারপরে মালঞ্চ, মিনাখা, বিভিন্ন মসজিদে মসজিদে ইমামদের বলে দেওয়া হলো যে মাগরিবের নামাজ থেকে এসা পর্যন্ত আপনারা একটু বসে মুসল্লিদের একটু নামাজ দোয়া দরুদ একটু শেখান, একটু শেখান। এই হিসাবে আমাদের কাটিয়াটে, বাদুড়িয়াতে, দেগঙ্গাতে, বিভিন্ন জায়গার মসজিদে ইমামরা বয়স্ক মানুষদের নিয়ে পড়াশোনা করানো চলতো, অনেক দিন ধরে চলেছে। সেই চলতে চলতে প্রয়োজনের ভিত্তিতে যখন জামিয়া প্রতিষ্ঠা হলো, মুফতি সাহেবের ঘাড়ে দায়িত্বর বোঝা অনেকটাই বেড়ে গেল। তখন আমারে ধরে মোটামুটি সেই ইঁদুর মারা কলে আমারে মাথা দিতে দিলে, তা আমি সেই ইঁদুর মারা কল ঘাড়ে চলতেছি। এখন আমার ঘাড়ে দায়িত্ব আসার পর 2006 সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, ওই আমলে উনি ভারতীয় মুসলিমদের আর্থসামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো মূল্যায়ন করার জন্য ডক্টর রাজেন্দ্র সাচারকে দিয়ে 5 সদস্যদের একটা কমিটি করে তাদের দায়িত্ব দিলেন যে দেশের মুসলিমদের অর্থনৈতিক অবস্থা আর সামাজিক শান্তি এবং ধর্মীয় শিক্ষা দীক্ষা কেমন, এইটা সারা ভারত থেকে তথ্য নিয়ে জমা করে দিতে হবে। 2 বছর ধরে সাচার কমিশনের এই 5 জন ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তামাম ভারতের সমস্ত রাজ্য ঘুরে ঘুরে একটা রিপোর্ট দিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সেই রিপোর্টটা প্রিন্ট হয়ে দেশময় প্রচার হলো। বইটা আছে আমার কাছে, 438 পৃষ্ঠার এত মোটা বড় সাইজের একটা বই। সেই বইটা পড়ে দেখলাম যে ভারতবর্ষের মুসলিমদের ভিতরে শিক্ষায়, স্বাস্থ্যে, ধর্মে এবং অর্থে সবচেয়ে উন্নততর জীবনযাপন করে কেরালার মুসলিমরা। শিক্ষায়, স্বাস্থ্যে, আপনার অর্থে এবং ধর্মের ব্যাপারে একেবারেই পিছনের দিক থেকে 26 নম্বরে আছে পশ্চিমবাংলা। কেরালা 1 নম্বরে, পশ্চিমবাংলা 26। জানলাম কিভাবে না, মনমোহন সিং এর তদন্ত করা এই কমিটির রিপোর্টের ভিত্তিতে। এই রিপোর্টটা পড়ে তখন মনে হলো, তাহলে এই যে সন্ধ্যের পরে পরে মসজিদে পড়ি, আমরা কি ঘোড়ার ঘাস কাটতেছি? হচ্ছে কি তাই? অন্তত টাকায় নাই আমরা গরিব, ধর্মে তো আমরা এগিয়ে যাওয়ার কথা, আমরা সন্ধ্যের পরে পরে পড়াচ্ছি। কিন্তু পশ্চিমবাংলাটা কত বড়, আর আমরা পড়াচ্ছি কট্টুকান জায়গায়। ওই হুঁশ বুদ্ধি তো আমার তখন ভালো হয়নি খুব একটা। বইটা নিয়ে পড়াশোনা করে বুঝলাম যে কেরালা একবার জাতি। চলে গেলাম কেরালায়, সেখানে আমার শালার বাড়ি না, খালার বাড়ি না, কেউ নিত আমার। চলে গেছি 3 জন গে, সেই হিড়িং বিড়িং কুড়ুম কাড়াম করে, সে ঘোড়ার ডিম তো কিচ্ছু বুঝতে পারি না। দুটো ভাত খাবো, তার চাতি পাচ্ছি না। যতবার ভাত বলি ওরা ততবার এরম করে চায়। তা আমি গরিব গরিব রান্না হচ্ছে কোন দিকে, সেখানে গিয়ে বললাম ই, তা আবার দুটো ভাত দিলে। তার মানে পুরো গোগা হয়ে গেল 3 জন। ওদের তো ভাষা ওই শুনেছেন কম বেশি। 3-4 দিন থাকলাম, কোনো লাইন হলো না, কারোর সঙ্গে পরিচয়টা হলো না, ফিরে বাড়ি আসলাম। বিশাল কষ্ট হয়েছিল সেইবার। তারপরই শুনলাম কেরালার একজন বিশিষ্ট ব্যক্তি কলকাতাতে আসছেন। আমি যে আসে আসুক, ধর, আমি কথা বলবো। চলে গেছি তার বাড়ি, যে তার সঙ্গে কথা বললাম। উনি ছিলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নাদভী। আমার জীবনের ফার্স্ট দেখা। আমি বললাম, হযরত আমি একটু কেরালায় গিয়েছিলাম এই চিন্তা ভাবনায়, কিন্তু কোনো লোকজন পেলাম না।
তো শুনছি আপনি আজকে আসবেন, তাই এসেছি, আমাদের একটু যদি সাহায্য সহযোগিতা করেন, একটু কেরালাটা বুঝতে চাই। বললেন ঠিক আছে। ফোন নম্বর নিলেন, বললেন আমি সময় মতো আপনাকে ডেকে নেব। মাস 6 ভিতরেই উনি একেবারে কাগজপত্র রেডি করে পাঠিয়েছেন 40 জনকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই টিমে আব্বাও ছিলেন, আরো 38 জন ছিলেন, 40 জন গেলাম, থাকলাম 7 দিন। জীবনে এই প্রথম কেরালাটা খুব ভালোভাবে উপভোগ করছি। মসজিদ, মন্দির, ঈদগাহ, গির্জা, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, শিক্ষাঙ্গন সমস্ত কিছু ওরা দেখালেন। ওরা তারপরে আমাদের জিজ্ঞেস করছেন, বলুন আপনাদের বাংলা কেমন আর আমাদের কেরালা কেমন। আমরা বললাম নিঃসন্দেহে আপনারা অনেক আগিয়ে আছেন। একটা ছোট কথা বলি, কেন? সকালবেলা হবে, একদম গুঁড়ো গুঁড়ো বাচ্চা যাদের বয়স 6 থেকে 10-11-র ভিতরে, বুকে একটা ব্যাগ, গুড় গুড় করে সব রাস্তার ধারে যাবে। তো 5টা কোচি যদি রাস্তার ধারে দাঁড়ায়, ওদের দিয়ে গাড়ি আসছে, গাড়িওয়ালা যদি দেখতে পায় এরা বাচ্চা দাঁড়িয়ে আছে, তাই এখান থেকে অন্তত 20 হাত দূরে ট্যাক্সি দাঁড়িয়ে দেবে, দিয়ে ওখান থেকে ড্রাইভার নেমে এসে বাচ্চাগুলোর হাত ধরে রাস্তাটা পার করিয়ে দেবে। ছাত্রদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি সেখানকার চলমান গাড়ির ড্রাইভার গুলো এতটা যত্নবান। বেলা 11টা বাজবে, 10টা বাজবে, এবার হাই স্কুলের পালা। স্কুলের ছেলেরা মেয়েরা স্ট্যান্ডে স্ট্যান্ডে ভিড় করে দাঁড়াবে, বাস আসবে, প্রথম উঠবে স্কুলের বাচ্চারা। কোন স্কুল স্টুডেন্ট ছাড়া অন্য কেউ যদি আগে উঠতে যায়, কন্ট্রাক্টর তার জামার কলার ধরে হিড় করে টেনে একদম পিছনে দিয়ে দেবে। আগে স্কুল বাচ্চারা উঠবে, যদি জায়গা থাকে তারপরে অন্য পাবলিক উঠবে। চৌমাথায় কি এই আশাটা করা যায়? চৌমাথায় আমাদের মেয়েগুলো হাই স্কুলে যায়, ওই ঠেলাঠেলি করেই তাদের উঠতে হয়। আমরা দেখি না যে সাধারণ প্যাসেঞ্জার গুলো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মেয়েগুলো স্কুলে যাবে, আগে তুলে দে, তারপর জায়গা থেকে আমরা যাবো না, হ্যাঁ না যাবো। এতটুকু দরদ, ইহসান আমরা আমাদের স্কুল পড়ুয়া বাচ্চাদের প্রতি দেখাতে পারি কি? সেটা কেরালাতে দেখেছি। জঙ্গল ঘুরতে যেয়ে দেখলাম নারকেল গাছের গোড়ায় এক একটা বাগানে অন্তত কয়েক হাজার করে নারকেল পড়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, এসব কি আজাবা বাগান? ওরা আবার বুঝতে পারছে না। তা আমি একটু ভালো করে বললাম, এসব কি বেজম্মা বাগান? তোরা বোঝে? আমি আর ঘুরে গিয়ে বললাম, जिस बच्चे को बाबा नहीं है, यानी बगैर बाप से जो बच्चा निकलते हैं, कि ये बागान वैसा ही कहीं से मिले? বলছে না না, এর মালিক আছে। তাহলে মালিক আছে তো এত নারকেল পড়ে রয়েছে কেন? তা বলছে আসলে মালিক বিদেশে কাজ করে, ওর বাড়ির নারকেল পড়াবার লোক নেই, আমি তো খাবার লোক নেই। তো বলছে হ্যাঁ, 1 পিস নারকেলের দাম কেরালায় 70 টাকা। বাগানের ভিতরে অন্তত 200-300 নারকেল গাছ, সবার গোড়ায় 2-5টা করে ছিটকে পড়ে পড়ে সারা বাগান ছড়িয়ে রয়েছে। বলছে আমাদের এখানে কারোর বাগানের নারকেল কেউ কুড়িয়ে নিয়ে যাবে না। কিন্তু একটু লাহলা পড়ে, বাঙালি হিসেবে লাহলা পড়া উচিত যে ওরা কত বড় ইডিয়েট, ওরা কত বড় হুঁশো, ওরা কত বড় নাদান। আমার সোনাচ্চার ছেলে পিলে একটু একটু আমটাই কুড়িয়ে বাড়িয়ে আসে, আর ও শালারা নারকেল কুড়িয়ে বাড়লে পারে না। কেডা রে, একটু চা দে। আমি এই জন্য একটু লাহলা পড়তে বললাম যে কেরালা যা বাস করে সালা মানুষই জাত, অত সুন্দর নারকেল পড়ে রয়েছে, একটাও কুড়িয়ে গেলে যায় না। সবকিছু দেখে শুনে মনে হলো না যে সত্যি কেরালায় শান্তি আছে, শান্তি আছে। এইরকম ধর্মসভায় চোং, কোন মন্দিরে, কোন ধর্মসভায়, কোন পুজো প্যান্ডেলে, কোন রাজনৈতিক মিটিংয়ে চোং বাজাবার কোনো এখতিয়ার নেই। রাস্তায় রাস্তায় ঘোষণা হচ্ছে পার্টির মিটিং, মেয়ের মিটিং, বক্স বসিয়ে ট্যাক্সির মাথায়। আমাদের যেরকম বক্স আছে না, তাও এত বড় না, এটা একটা জাহান্নাম। কেন 3টে জোড়া দিলে এরম হবে, ওইরকম 2টো বক্স, এদিকে একটা ফেরানো, 2 দিকে ফিরিয়ে ট্যাক্সির মাথায় পাবলিসিটি হচ্ছে, কোনো চোখ নেই।
মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করলাম, এত বড় একটা পুজো হচ্ছে, এত লোকজন, তা চোং নেই কেন? তা বলছি, चोंग से बहुत ज्यादा आवाज होने से बच्चों लोगों के लिखना पढ़ना का नुकसान होती है। ওরা পড়াশোনাটাকে সব ক্ষেত্রেই গুরুত্ব দেয়, সব ক্ষেত্রে। কোন ধর্ম সভায় গত 4 দিন আগে কেরালায় 2টো প্রোগ্রাম করেছি। একটা প্রোগ্রাম ছিল স্টুডেন্ট মিট, 10,000 স্টুডেন্ট হবে। পরেরটা ছিল স্টুডেন্ট ওপেন কনফারেন্স, কম বেশি 60 থেকে 70,000 লোক, একটাও চোখ নেই। আর যেখানে সভা হচ্ছে সেখান থেকে আপনি পায়ে হেঁটে 2 মিনিট হেঁটে আর কোনো শব্দ পাওয়া যাবে না। ওরা অতিরিক্ত আওয়াজ করাটা কেউ মেনে নেবে না। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি সন্ধ্যাবেলাতেই বলেছি, আব্দুর রহমান, পরীক্ষা চলাকালীন মাইকের আওয়াজটা কম করে দাও। আচ্ছা, ওই একটা যে সভা হচ্ছে, ওই ওয়াজ শুনে এখানকার লোক তাহাজ্জুদ পড়বে? বলেন বলেন। আর আমার এই আওয়াজের আওয়াজ ওখানে যাচ্ছে, ওরা কি এই আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলবে? এখানে বসে তাই সুবহানাল্লাহ বলে না, আর এই আওয়াজ শুনে লেপের ভেতরতে সুবহানাল্লাহ বলে ঠেলে উঠলে। কেন এত মাইক দেওয়া হয়? আমি এই মাইকের ঘোর বিরোধী, ঘোর বিরোধী। মাইক বন্ধ হোক, এত চোখ। আমার এই মজলিসটায় বক্স বাজুক, আর একসঙ্গে বন্ধ করতে বললি হালা পাবলিক আবার আমারও বন্ধ করে দিতে পারে। রাস্তার উপরে 2টো চোখ থাক, জাস্ট মানুষ বুঝে নেক সবাটা কোন জায়গায় হচ্ছে। এই জায়গায় কি সুন্দর মজলিস, এত হেলে দুলে ভঙ্গিমা করে, চিৎ করে, কাত করে, থেউ করি, তাই বোঝানো যায় না। আর এই আওয়াজ শুনে বাড়ি নানিয়ার চাচি তার আওয়াজ শুনে হেদায়েত হবে? যাক, কেরালার এই আবহাওয়ার এই পরিবেশ আমাদের মুগ্ধ করলো। আমরা বললাম, আপনারা যদি আমাদের বাংলার দিকে একটু তাকান খুব ভালো হয়। ওনারা লোক পাঠালেন, এইভাবে আসা আর যাওয়া, আসা আর যাওয়া ধারাবাহিক ভাবে 2008 থেকে 2018 সাল 11 বছর ধরে আমার জীবনের গুরুত্বপূর্ণ টাইম আমি এর পিছনে ব্যয় করেছি। 11টা বছর ধরে। 2018 সালে এসে তারা আমাদের একটা প্ল্যান দিলেন যে হ্যাঁ 2017 সালে একটা ন্যাশনাল কনফারেন্স হয়, আমাকে ওনারা যেতে বলেন, আমি গেলাম। সেই কনফারেন্সে কাশ্মীর, ইউপি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, বিভিন্ন স্টেটের মানুষ আছে। তা জিজ্ঞেস করছেন কোন স্টেটে কিরকম কাজ করা যাবে, ওরা সব রিপোর্ট নিয়ে কাজ করা শুরু হবে, বা কোথাও কোথাও কাজ চলছে। তা আমাকেও ডেকে জিজ্ঞেস করলেন, ওস্তাদ, যে পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে টাকা পয়সা কিরকম কি লাগতে পারে আপনাদের? কাশ্মীরেও তো কিছু লাগে, ইউপিতেও কিছু দেওয়া হয়, আপনাদের কিরকম একটা দিলে কাজ করতে পারবেন? আমি একদম হাসতে হাসতে বললাম, হযরত, আমি বাংলা থেকে কেরালায় টাকা নিতে আসিনি, আমি আপনাদের সিস্টেমটা নিতে এসেছি। টাকা পশ্চিমবাংলায় আছে, আমরা মানুষের কাছ থেকে টাকা চাঁদা তুলে নিতে পারবো, টাকা লাগবে না। আপনারা আপনাদের সিস্টেমটা আমাদের দেন, যে সিস্টেমে আপনার এলাকার সব বাচ্চা মক্তবে যায়, সব বাচ্চা স্কুলে যায়, সবাই কোরআন পড়ে, সবাই নামাজ পড়ে, আমাদেরকে সিস্টেমটা দেন, টাকা লাগবে না। উনি খুব সন্তুষ্ট হয়ে কেরালা থেকে একজনকে পোস্টিং করে দিলেন এখানে, যে বাংলায় কাজ করতে হবে খুব যত্ন সহকারে। কাজ শুরু হলো 2018 সাল থেকে পড়াতে পড়াতে এটা 2024, মাঝখানে 2 বছর তো এক জলহস্তি এলো, অদৃশ্য জলহস্তি, করোনা, 2 বছর তো খেয়ে গেল সেই। 2018 থেকে আর 2024, মাঝখানের এই 4-5 বছরে যে পরিমাণ আমরা আমাদের সমাজের একদম ভিত থেকে বাচ্চাদেরকে তৈরি করতে পাচ্ছি, তাতে কি আগামী 10 বছর পর একটা ভালো কিছু আশা করতে পারবো আমরা? এত লোক উত্তর দিলেন, জেনে বুঝে উত্তর দিয়েছেন না, সবাই হেসতে বলে আপনিও দাঁত কেল গিয়েছেন, জেনে বুঝে না। অবশ্য সেটা এদের বদৌলতে হতে পারে, এরা ইউটিউব করে করে আপনাদের ফিল্ডে না থাকলেও বাড়ি বসেও শুনতে পারেন। ছোট ছোট একটু একটু কেউটের বাচ্চাগুলো লাফায়, দেখেছেন কিরকম? ফেসবুকে, ইউটিউবে দেখেননি? দেখেছেন। এখন কোনো একটা সবাই একটা হুজুর অস করছিলেন, আমার এই কেউটারটা পেছনে বলতে, হুজুর তোমার এই আয়াত বলা ভুল হচ্ছে। আর সেই হুজুর এই খেড়ে রে ওরা, যেই হেঁকেছে আর সে একদম ছুটে সোজা মার করলে,
ওরম বলিস তো ভয় লেগেছে, কিন্তু হেঁকে তেড়ে বাচ্চাটার তাড়াতে পেরেছে। কিন্তু পাবলিকের ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকেই গেছে, হুজুরিটা ঠিক না বাচ্চাটা ঠিক। শেষ পর্যন্ত দেখা গেল হুজুর ভুল পড়েছে, বাচ্চাটা ঠিক বলেছে। সেই ক্লাস 1-এ বোধহয় পড়েছিলাম, বাঘ থেকে বন থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু বাঘের বন থেকে। আপনার কেউ পড়েনি নাকি? এই স্কুলে আমি একা গেছি। ঠিক এই কথাটাই ছিল, একটা বাঘের গল্প আছে। গল্পটা পড়িয়ে সারমর্ম লেখক এটাই বলেছিলেন যে জঙ্গল থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গল তুলে ফেলা যায় না, তাই না? তো হাঁকা তাড়া দিয়ে মানুষের দেহকে ঘাবড়িয়ে দেওয়া যায়, কিন্তু মানুষের ভিতরে জায়গা হাঁকা তাড়ার জন্য কলবের ভিতরে কখনো জায়গা পাওয়া যায় না। কলবে জায়গা পেতে গেলে আলাদা একটা সেন্সাস লাগে। আমি শেষ কথাটা আপনাদের বলছি, যে পরিস্থিতি নিয়ে জামিয়া তৈরি, যে পরিস্থিতি নিয়ে খাদিজা তৈরি, যে পরিস্থিতি নিয়ে ফাতেমা তৈরি, জীবননেসা তৈরি, জীবনতলা তৈরি, এতগুলো ছেলে মেয়েদের মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতাল জামাত যদি দায়িত্ব নিয়ে আপনাদের কাছ থেকে টাকা ভিক্ষে করে যদি পরিচালনা করতে না পারতাম, বা আল্লাহ যদি এই কাজ আমাদের দ্বারাতে করিয়ে না নিতেন, তাহলে আপনাদের এই মেয়ে বাচ্চা, এতটা বাচ্চা পড়তো কোথায়? একবারও কি বিবেককে জিজ্ঞেস করেছেন? বিরাট ভাবে একটা প্রশ্ন উঠেছে, মেয়েদের এইভাবে জমাত করে পড়ানো ঠিক না। আমি আজ কদিন ধরে দেখছি, আর চুপচাপই আছি, খুব জোর ঝড় উঠেছে। আর দুটো তিনটে চামচিকে একটু সন্ধে হয় আর কিসমিস করে, একটুখানি সন্ধে বানা হয় আবার একটু কিসমিস করে। আমি দেখলাম দুটো চামচি কিসমিস করে থাকে না। ছোটবেলায় একটু বদমাশ বানাছিলাম, তো বেলা ডুবে গেলি সন্ধ্যের ঘরে না চামচিকে এসে তা বলতি মশায় বসতো, আর আমার পাকাটির আগায় খাদির কাটা ফুট করে মশার সঙ্গে চামচিকে ফুটকে দিত, আর ওই কিচিমিচি করবে, দেখতে বিরাট ভালো লাগলো। তা আজকে যখন মশায় পেয়েছি একটা কাঁটা একটুখানি দিয়ে দেই, বুঝতে পারেন? আচ্ছা, মেয়েদের যদি পুরুষ মাস্টারদের পড়ানো, যদি আমি এখনো বলছি দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ অত্যন্ত উন্নত, এখানে আমাদের বিতর্কের কোনো জায়গা নেই। বিশ্বাস কেবলা বলেছেন, তোমরা তোমাদের মেয়েদের গায়ের মহরম ব্যক্তিদের দিয়ে লেখাপড়া শেখাবে। গায়ের মহরম মিন্স এমন মেয়েকে দিয়ে পড়াতে হবে, এমন মানুষকে দিয়ে পড়াতে হবে যার সঙ্গে তোমার মেয়ের বিবাহ হারাম। বাপ পড়াতে পারে, তাই না? বাপ পড়াতে পারে, চাচা পড়াতে পারে, তারপরে দাদু পড়াতে পারে, নানা পড়াতে পারে, মামু পড়াতে পারে, বোনাই ভাই পড়াতে পারবে, বোনাই পারবে না। দাদুজুর বলেছেন মহরম ব্যক্তি দিয়ে মেয়েদেরকে পড়াতে হবে, তাই তো? আচ্ছা, আমরা যদি এই যে প্রতি বছর এবার খাদিজা থেকে করা পারে 66, এই 5 বছর খাদিজা থেকে মেয়ে ফারেক হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের মহিলা মাদ্রাসাতে টিচার ফুলফিল মহিলা আমরা কমপ্লিট করতে পারিনি। তার মানে ওখানকার মাল সালা প্রোডাকশন হয়ে সিলসপ্পর লেভেল লাগে, বাইরে আসার আগে বায়না হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? এই জ্বালায় আমরা এখনো আমাদের মাদ্রাসাগুলোতে মহিলা টিচার সব জায়গায় নিয়োগ করতে পারিনি। ওই টিচারগুলো যখন সব জায়গাতে আমরা মেয়েদের দিয়ে শেখানোর মতন মহিলা মাওলানা পেয়ে যাব বা তৈরি করতে পারবো, তখন আমরা নিশ্চয়ই দাদা হুজুরের এই মশলাটা আরো মাথায় নিয়ে চলবো। মেয়েদের দিয়ে মেয়েদেরকে পড়াতে গেলে প্রথম মেয়ে তো তৈরি করতে হবে নাকি? কথা বোঝেন? যখন মেয়ে তৈরি হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না। এখন যদি ঘুরিয়ে জিজ্ঞেস করা যায়, যে ভদ্রলোকরা এই মশলাটা বড্ড দাদা হুজুর মেনে চলছেন, আবার ওসিয়াত নামার টাকা চেয়ে নেওয়াটা চামচিকে আবার দেখতে পায় না, তখন বেলা উঠে যায়। তো পরবর্তী যে 16 নম্বরে যায় ততক্ষণ বেলা উঠে যায়, চামচিকে আবার ওই ওসিয়াত নামাটা দেখতে পায় না, বেলা উঠে গেলেও আবার বাইরে বের হয় না। তো এখন এই চামচিকে কটা
যাদের সঙ্গে বিয়ে করেছে তারা কি স্কুলে পড়েছে? কথা বুঝতে পারেননি? চামচিকে কটা যারা লাপাচ্ছে ওদের বউ কটা কি স্কুলে পড়েছে? কিরম মনে হয়? হতেই পারে হয়তো ইট ভাটার রেজা ধরে এনেছে, স্কুলে যায়নি। একবার খোঁজ নেবেন, যদি বলে হ্যাঁ পড়েছে, তাহলে কার কাছে পড়েছে? নিমাই ঘোষ না অবিনাশ চ্যাটার্জি? হাই স্কুলে পড়লি তো নিমাই ঘোষ আছে, অবিনাশ চ্যাটার্জিও আছে। মোল্লা মুন্সি দিয়ে বোরকা মুড়ি দিয়ে হিজাবের মতো ঢেকে রেখে পড়ানোটা যদি তোমার কাছে এত কঠিন, জাহান্নামী হারাম হয়, তাহলে তোমার গিন্নি যার কাছে পড়িয়ে চলেছে তো অবিনাশ চ্যাটার্জি। খুব কি ভুল হচ্ছে আমার বলা? মোতার সঙ্গে আমারই খাদির কাঁটাটু দিয়ে দিল, যখন বড্ড কিচমিচ করে একবার চেপে দেবেন আর চুপ করবেন। আসলে ইবলিস আর কোনো মতে সহ্য করতে পারছে না। সংগঠনের যে কর্মকাণ্ড, যে শিক্ষা, 256টার অধিক কেরালা মডেল স্কুল, এতগুলো পুরুষ মাদ্রাসা, এতগুলো মেয়েদের মাদ্রাসা, এইভাবে যদি আলহামদুলিল্লাহ চলতেই থাকে, আগামী দিন থেকে আমার মডেলের বাচ্চা ইনশাআল্লাহ এইরকম স্টেজে দাঁড়িয়ে যখন বলবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফিন, ধরে গাড় ধাক্কা দেবে, বলবে শালা তুমি বোতলে যাও, এখানে এসে চুল করে দি। সেদিন বেশি বাকি নেই। যা চললে এদের মাথায় রক্ত উঠে যাচ্ছে, যে পরের উপায়টা কি হবে। আল্লাহর রাস্তায় বলছি, সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে ফাসাদ সৃষ্টি পছন্দ করি না। জাতির শিক্ষার উন্নয়নে আমরা বারবার বলছি, আপনার কোচিং মক্তবে 2 ঘন্টা পড়ো, বাকি টাইমটা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ো। একটা গ্রামে যদি 200 বাচ্চা থাকে, তার ভিতরে একটা মাওলানা হোক, একটা হাফেজ হোক, একটা ডাক্তার হোক, একটা পুলিশ হোক, একটা উকিল হোক, একটা বিডিও হোক, একটা এসডিও হোক, একটা সেনাবাহিনীর জওয়ান তৈরি হোক, ভাই একই গ্রামে যদি সব রকমের ছেলেরা যদি সব রকমের শিক্ষা নিতে পারে, সেই গ্রামে সহজে কেউ আঙুল তুলতে পারবে? আমি সব মাওলানা, সব মুফতি, সব হাফেজ, সব কারি তৈরির পক্ষে না। আমি বলছি মুসলিম মহল্লাগুলোতে একটা গ্রামে সবকিছু একটা করে থাক, তাহলে পরের কাছে আর হাত পাতে ঝামেলা হলে পুলিশ দরকার, হ্যালো করে দিলেই বড় ভাই চলে আসবে। ঝামেলা হলে ভিডিও দরকার, হ্যালো করে দিলে আবার ছোট আব্বার ছেলেরা চলে আসবে। এ ওর ফতোয়া দেশে হ্যালো করে দিলি নব্বার ছেলেরা মুফতি আছে, ওর বলে ভাই ফতোয়াটা দে দে। ঝামেলা হলে সঙ্গে সঙ্গে গোলাম আলীর বলে দেবো জমিটা মেপে দে। সব তোমার গ্রামে আছে। সবাই মাওলানা হলি গ্রাম উন্নত হবে না, সবাই পুলিশ হলি গ্রাম উন্নত হবে না, সবাই ডাক্তার হলি গ্রাম উন্নত হবে না। আমি বলছি আমাদের একটা গ্রামে সব রকমের শিক্ষিত থাকলে, আমার প্রয়োজনে আপনি, আপনার প্রয়োজনে আমি, দেখবেন সমাজ মহল্লা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। মুফতি সাহেব আসছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে। বাইরে যারা আছেন, ভাই দাঁড়িয়ে আছেন যারা, এই পাশটায় এখনো কিছু ভাইদের জায়গা আছে। শোনা, এই পাশে এসো একটু, এই পাশে এখনো জায়গা আছে, বসো। মুফতি সাহেব আসছেন, তার আলোচনা শুনতে হবে। বাইরে যারা আছেন, দূরে যারা আছেন, সবাইকে আমরা ভিতরে আসার অনুরোধ জানাচ্ছি। আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা